ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আসছে বাজেটে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এবং এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে সোমবার রাজস্ব ভবনে এক প্রাক বাজেট আলোচনায় তিনি একথা বলেছেন এবং জানান চলতি করবর্ষে অনলাইনে জমা পড়া 15 লাখ রিটার্নের 10 লাখই হচ্ছে ট্যাক্স শূন্য। করফাঁকির বিরুদ্ধে এনবিআর এর কার্যক্রম অনেক কম স্বীকার করে তিনি বলেছেন আগামীতে করফাঁকি রোধে সবচেয়ে বেশি নজর দেওয়া হবে। দর্শক, এসব নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় কর ফাঁকি বন্ধের উপায় কি। আলোচনায় আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আলী আহমেদ এবং এসএমসি অ্যাডভাইজারি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্নেহাশিস বড়ুয়া এফসি। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতে আলী আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার, কর নিয়ে অনেকদিন কাজ করেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ছিলেন। সবকিছু মিলিয়ে যদি বিশ্লেষণ করতে বলে আসলে যে কর ফাঁকির একটা সংস্কৃতির কথা বলা হয়, এটি কেন? সমস্যা কর ফাঁকির সারা পৃথিবীতেই আছে এবং সেটা বন্ধের চেষ্টাও সব দেশের কর আদায়কারীরা করে থাকেন, সরকার করে থাকেন। সুতরাং ব্যাপারটি নতুন কিছু নয়। যেটা এখানে লক্ষণীয় এবং দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে এটা বন্ধের জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সৎ পদক্ষেপ ঠিকই, আর একটাও শেষ পর্যন্ত এর লজিক্যাল কনক্লুশন যেটা একটা নিয়ম যৌক্তিক যে শেষ হওয়া উচিত সেটা করা হয়নি। কেন সেটা আমার জানা নেই। আরেকটি কথা হচ্ছে যে আপনি কর ফাঁকির চেষ্টা যদি বন্ধ করেন তাহলে ফাঁকি কেন হয় সেটা আগে বুঝতে হবে এবং সেখানে ধরতে হবে। সেটা ধরার চেষ্টা কি বুঝে করা হয়েছে না না বুঝে করা হয়েছে সেটি একটি প্রশ্ন আমার মনে সবসময় জেগেছে। এখন আরো বেশি করে এটা ভাবছি। যদি বলেন তো এখনই বলে ফেলতে পারি। নিশ্চয়ই বলতে পারেন কারণটা। সেটা হচ্ছে যেমন ধরুন আমরা প্রথমে প্রত্যক্ষ করের দিকেই আসি, তারপরে পরোক্ষতে আসবো। প্রত্যক্ষ করে সরকারের পর সরকার বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দিয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতি, যে প্রত্যেকজন মন্ত্রী, প্রত্যেকজন বড় আমলা সবারই বাৎসরিক হিসাব নেওয়া হবে, ইন দি সেন্স দ্যাট যে সে একটা ডিক্লারেশন দেবে যে তার এখন অ্যাসেট, লায়াবিলিটিস, টাকা পয়সা কি আছে। তারপরে তিনি যখন তার মেয়াদ পূর্ণ হবে মন্ত্রী এমপিদের ক্ষেত্রে এবং চাকরি প্রত্যেক বছরে যারা চাকরিজীবী, তখন দেখা হবে তার বাড়লো কি কমলো, তার যুক্তি কোথায় বাড়ার কিংবা কমে। সেটা কিন্তু আমরা আওয়ামী লীগ সরকারের যতই দোষ দেন আর বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শুধুই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ছাড়া আর কেউ কোনো এই হিসাব দাখিল করেননি। এটা তাদের নিজস্ব একটি প্রতিশ্রুতি ছিল। তাদের উপর সব দোষ দিয়ে লাভ নাই। কোনো সরকারই এখন পর্যন্ত কোনো মন্ত্রীদের দিয়ে শুরু করেনি, প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী কারো হয়নি, সুতরাং আমলাদেরও হয়নি। তো এইখানে আপনি তো ফাঁকাটা প্রতিশ্রুতি দিয়েও তারপরে ফাঁকা রাখা হলো। তার মানে কি? তার মানে যে সদিচ্ছার কি অভাব ছিল? তাহলে সেটা খুব ভালো করে চিন্তা করা দরকার। যদি করতে চাই, গভর্নমেন্ট যদি করতে চায়, নতুন সরকার, আমি অর্থ উপদেষ্টাকে চিনি, যদি যারা করতে চান তাহলে সবার কেন সরকারি মন্ত্রী, উপদেষ্টা, সরকারি বড় আমলা, ছোট আমলাদেরও কেন নয়, সেই তাদের হিসাব বিবরণী দিক, তারা সরকারের কাছে সাবমিট করুক। বিশাল হবে তো, ওটা প্রশাসনের ব্যবস্থা সরকার করতে পারে। ইচ্ছা করলেই মাঝে মাঝে দেখে নিল যে কতটা বেড়েছে, বছরের শেষে কি বেড়েছে, এটা তো দেখা উচিত, কিন্তু করা হয়নি। কেন করা হয়নি? কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে হিসাব বিবরণী দাখিলের একটি কথা বলা সত্ত্বেও সেটা কিন্তু খুব একটা আলোর মুখ দেখেনি। কখনোই হয় না, সবাই বলে কখনোই হয় না। তার মানে কি? সরস্বতী ভূত, সেই ভূত কি ছাড়াতে পারবেন? সেটা পারলে প্রথম পদক্ষেপ হবে। তারপরে বড় আমলাদের ধরে জিজ্ঞেস করেন। প্রথমেই ভয় দিয়ে কোনো লাভ নেই, কারণ আমরা দেখছি যারা এসে প্রচন্ড ভয় দেয় তারা পর শেষের দিকে ভীত হয়ে তারাই দেশ ছাড়ে। সুতরাং আমরা একজন অতি ক্ষুদ্র প্রাক্তন আমলা হিসেবে আমি সাবধান করছি, এই এখন যারা আছেন তাদেরও যেন দেশ ছাড়তে না হয়। তারা প্রথম থেকেই ভালোভাবে শুরু করুন, তাহলেই দেশের উন্নতি হবে। দেশের যে উন্নতি আপনারা বলেন সেটা করতে পারবেন, এই হলো প্রথম পদক্ষেপ। তারপরে আরো কথা প্রসঙ্গে আসবে,
সেটা আমরা বলবো। নিশ্চয়ই অত্যন্ত দারুণ এবং নিরপেক্ষ নির্মোহভাবে আপনি সত্যগুলো তুলে ধরেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাতেই চাই। আপনি থাকুন আমাদের সাথে, আরও অনেক পর্যবেক্ষণ আপনার কাছ থেকে জানতে চাইবো। স্নেহাশিস বড়ুয়া, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, একটি বিষয় সেটি হচ্ছে এনবিআর এর কার্যক্রম আমরা যেটা দেখলাম চলতি কর্পোরেশন অনলাইনে জমা পড়া 15 লাখ রিটার্নের 10 লাখই হচ্ছে ট্যাক্স শূন্য। এই কি প্রশ্ন আলী আহমেদের কাছে থাকবে, কিন্তু আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে 10 লাখ ট্যাক্স শূন্য, এটা কি মানুষের আয় কমেছে নাকি অন্য কি বিষয়? আপনার কি পর্যবেক্ষণ আছে এই বিষয়টা নিয়ে? প্রথমে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের অনুষ্ঠানে। তো আমি আপনার এই স্পেসিফিক প্রশ্নের উত্তরটা এভাবে দেখতে চাই যে দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন যে 2022 সাল থেকে যখন আইনের পরিবর্তনটা হয়, যে যে কোনো সেবা নিতে গেলে আপনার প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন লাগবে। মানে আমাদের এখন প্রায় 43 কাইন্ড অফ সার্ভিসেস আছে যেখানে পিএসআর বা আপনার এই রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র বা সনদপত্র লাগবে। সো এখন দেখেন, এই যে বেসিক সার্ভিসেস গুলো নিতে গিয়ে অনেকেরই কিন্তু পিএসআর দরকার হয়। তো তার মানে তাদের দরকার একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট রিসিট। সো এই অ্যাকনলেজমেন্ট রিসিটের জন্য আপনি দেখবেন বিগত 3 বছরে আপনি প্রায় 26 লাখ থেকে এখন প্রায় 40 বা এর থেকে আরো বেশি পরিমাণে রিটার্ন কিন্তু দাখিল হচ্ছে, মানে আমাদের করদাতারা রিটার্ন দিচ্ছেন। তো এর মধ্যে সবচেয়ে আশার বাণী হচ্ছে যে দেখেন, যেখানে আমরা এই অনলাইন রিটার্নের ফাইলিং এর জন্য হাহাকার করছি, মানে অনেক দেশ কত আগে অনলাইন রিটার্ন দাখিলপত্রগুলো চালু করেছে, আমরা পারছিলাম না। এবার একটা ব্যতিক্রমী পদক্ষেপের কারণে যে সরকারি কর্মকর্তা কর্মচারী কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিকে কি করেছে, বাধ্যতামূলকভাবে অনলাইনে রিটার্ন দাখিল করতে বলা হয়েছে। সো যার ফলে আমরা দেখছি যে প্রায় ধরেন 1/3 অফ দি ট্যাক্স ফাইলার যেহেতু বাধ্য, তাদেরকে কিন্তু অনলাইনে রিটার্ন দাখিল করতে হয়েছে। তো আমি আলী আহমেদ স্যারের কথার সাথে একটু তাল মিলিয়ে বলতে চাই যে ভয়ভীতি দেখিয়ে করদাতাকে কিন্তু নিরুৎসাহিত করাটা ঠিক হবে না। হ্যাঁ, হয়তো তার আয় ছিল না, বা তার আয় আয় যে পরিমাণ দরকার, ধরেন 3.5 লাখ টাকার উপরে গেলে আপনার হয়তো মিনিমাম ট্যাক্স যেটা আছে সেটা দিতে হয়। হয়তো তাদের আয় অতটুকু ছিল না বলেই তাদেরকে হয়তো কি নীল রিটার্ন দিতে হয়েছে। তো আমি মনে করি প্রথমে আগে আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে ভাই আসেন, ট্যাক্সের নেটওয়ার্কে আসেন। মানে 1,13 বা 14 লাখের মধ্যে মাত্র 40 লাখ করদাতা দিয়ে বাংলাদেশ কিন্তু সাস্টেইন করতে পারবে না। তো আমি মনে করি যে এটাই প্রথম পদক্ষেপ, যে আস্তে আস্তে ধাপে ধাপে আপনার অনলাইন রিটার্ন ফাইলিংটা বাধ্যতামূলক করা হোক। এখন আসেন আপনার সেকেন্ড প্রশ্নের উত্তরটা, যে তাহলে কি মানুষের আয় কমে গেছে কিনা। হ্যাঁ, যেটা আমাদের আলী আহমেদ স্যারও বলার চেষ্টা করেছেন যে দেখেন, বাংলাদেশের বর্তমান বাস্তবিক প্রেক্ষিতে দেখবেন, আপনি যদি সঞ্চয়পত্র কিনেন, সেটা ট্যাক্স রিটার্নে না দেখিয়ে লুকানোর কোনো সুযোগ নাই। কারণ এনবিআর এর সিস্টেমটার সাথে আইবাসের যে সঞ্চয়পত্রের যে আপনার এপিআই দিয়ে তারা কিন্তু কানেক্টেড। আজকে আপনার নামে যদি গাড়ি থাকে, তাহলে গাড়িটা কিন্তু আপনার রিটার্নের সাথে কানেক্টেড। তাহলে দেখুন, মানুষের আয়ের উৎসগুলো কোথায়? গাড়ি থেকে বা সঞ্চয়পত্র থেকে তো খুব অল্প পরিমাণে আয়গুলো হচ্ছে। আমাদের যে ইনফর্মাল ইকোনমি, মানে আপনার ক্যাশ যে ট্রানজেকশন হচ্ছে, এগুলো কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে না। আজকে যাদের নামে অনেক বাড়ি গাড়ি সম্পত্তি আছে, যেগুলো রাজকের আন্ডারে, কোনো পৌরসভার আন্ডারে, কোনো ভূমি অফিসের আন্ডারে, সেগুলো কিন্তু কানেক্টেড নয়। সো যার ফলে উনার বাড়ি থেকে যদি বাড়ি ভাড়া আয়ও হয়, বা ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো যেহেতু কানেক্টেড না, ওখান থেকে যদি সুদ আয়ও হয়, সেগুলো কিন্তু অটোমেটেড পদ্ধতিতে দেখার কিন্তু কোনো সুযোগ বর্তমানে নাই। আমরা মনে করি যে ধরেন, যখন অটোমেশন কম্প্রিহেন্সিভ ওয়েতে হবে, তখন কোনো করদাতার পক্ষে আর এই শূন্য রিটার্ন দেওয়ার জায়গা থাকবে না। কারণ সিস্টেমই অডিট ট্রেল থেকে বলে দিবে যে উনার নামে কি কি সম্পত্তি আছে, এবং উনার নামে কি কি ব্যাংক অ্যাকাউন্ট আছে, এবং এগুলো থেকে আয় কি পরিমাণ হয়। তো আপাতত আমরা এই পর্যন্ত থাকি, দেন পরবর্তীতে আসবো আর কি আপনার সাথে। নিশ্চয়ই ধন্যবাদ। আলী আহমেদ, আপনি যে বিষয়টা আরো এটার অবতারণা পরে আমি একটু অপ্রিয় সত্য কথাটা আরেকটু জোর দেই। আমি প্রাক্তন সরকারি কর্মচারী ছিলাম, তো অবশ্যই তবুও বলি, এইটা যদি করতে হয়, স্নেহাশিস আমার আসলেই স্নেহাশিস, আমি তুমি তুমি বলি ব্যক্তিগত জীবনে, অত্যন্ত সুন্দর কথা বলেছে, কিন্তু একটা জায়গায় এসে থেমে গেছে। এটা হয় না, কেন হয় না? কারণ এটা করতে গেলে সমাজের সর্বোচ্চ আর্থিক অবস্থা যার, সে থেকে যায় কর যার দেওয়ার কথা, তাদের প্রত্যেকেরই তো হিসাব আসবে। আমার প্রশ্ন একটি, আমাদের যারা শাসক, শাসক তো এখন গণতান্ত্রিক দেশ যদি হয় তাহলে তো শাসক বলা যায় না, আমাদের জনপ্রতিনিধি যারা আমাদের শাসন পরিচালনা করে, এবং বড় বড় আমলা যারা তাদের সাহায্য করে, এবং বড় ব্যবসায়ী যারা ব্যবসা করে দেশের সম্পদ যোগ করেন, এটা হলো তাত্ত্বিক কথা, বাস্তবিক কি করেন সেটা। এরা সবাই তো তাহলে এই কর জালের আওতায় এসে যাবে। এটা কি আমাদের সরকার চায়? কোন সরকার কি চেয়েছে? আমাদের যে রাজনৈতিক সদিচ্ছা, আমি কিন্তু এরকম বাজে বাজে কথা বলি, এইরকম রাজনৈতিক সদিচ্ছাটা কি আমাদের কখনো হয়েছে কোনো সরকারে? সেটা হলে খুব বেশি দিন লাগে না, হয়তো এই মুহূর্তেই হবে না,
এই সরকার যখনই চলে যাক তখনই তারা দেখে যাবে সেই সুদিন তারাই এনে যেতে পারছে। রাজনৈতিক সদিচ্ছাটা চায়, নিশ্চয়ই সেটা নিশ্চয়ই লাগবে। এই এবং রাজনৈতিক তাতে সদিচ্ছাটা আসলে বড়দের দিয়ে সর্বাগ্রে শুরু দরকার। হবে আমরা প্রথম। আরো বিস্তারিত আলোচনায় ফিরবো, একটা বিরতিতে যে সময় হয়ে গেছে আমাদের, বিরতি পরে এসে আমরা আবার আলোচনায় ফিরছি। দর্শক, বিরতি নিচ্ছে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আলোচনার বিষয় কর ফাঁকি বন্ধের উপায় কি। আমরা ফিরছি আলোচনায়। বিরতির পর আবারও শুরু করতে চাই। আলী আহমেদ, বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন রাজনৈতিক সদিচ্ছার কথা বলছিলেন, আমরা সেখান থেকে আবার শুরু করতে চাই। হ্যাঁ, রাজনৈতিক সদিচ্ছা কোনো সরকারের আমলেই এখন পর্যন্ত দেখিনি। আমি কিন্তু ওই কি বিসিএস পরীক্ষা দেয় না, ওইসব দিয়ে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর থেকে শুরু করে মেম্বার পর্যন্ত হয়েছিলাম। ওখানে আমাকে বেশি দিন থাকতে দেয়নি, সেটা অন্য কথা। আহ, কোনো নীতিতে কিছু করতে পারিনি, আর সব তো করার ক্ষমতা তার নাই মেম্বার। তো আমার কথা হলো যে অনেক সরকার গেল, অনেক দল পাল্টালো, অনেক কিছু পাল্টালো, কিন্তু যে মৌলিক দুর্বলতা আমাদের কর প্রশাসনে, তার কি কোনো সমাধান হয়েছে? কোটি 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 টাকা খরচ করা হয়েছে, বলা হচ্ছে যে এটা অটোমেশন, কাস্টমস এর, ভ্যাটের কিংবা ইনকাম ট্যাক্সের যে কানেকশন গুলো, সেটা তো হয়নি। কেন? শুভেচ্ছার অভাব কোথায়? কারা করছেন না? এটা তো কর্তা ব্যক্তিরা, রাজনৈতিক যারা সবচেয়ে সিদ্ধান্তদাতা, যারা পরিচালক থেকে শুরু করে বড় আমলা এবং এবং বড় বড় ব্যবসায়ীরা। তাদের কারণে এটা হয় না বলে আমি মনে করি। আমার উপর হয়তো অনেকেই খেপে যাবেন। মোহিত সাহেবের সময় একটা কমিটি করা হয়েছিল, যখন রাজস্ব বোর্ডের সাথে এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে একেবারে মুখোমুখি সংঘর্ষ, কিছুতেই মীমাংসা, ভ্যাট কিরকম হবে। শেষ পর্যন্ত কি জানি, আগে ওনার সাথে কাজ করেছিলাম, জনাব এম এ মুহিত, উনি আমাকে চেয়ার করে দুই পক্ষের সমান সংখ্যক সদস্য নিয়ে একটা কমিটি করলেন, আমাকে বললেন এইবার তুমি দেখো কি করতে পারো। আমি বসে যেভাবেই হোক, আমার হাতে কোনো ম্যাজিক ছিল না, মুখের কথা ছিল, বোঝাবার চেষ্টা ছিল। অদ্ভুত কথা হচ্ছে, আমি দুই পক্ষকে একত্র করতে পেরেছি এবং সেখানে দুই পক্ষের সম্মিলিত মতে সবার দস্তখত নিয়ে সরকারের কাছে সাবমিট করেছিলাম যে মূল কর ট্যাক্সের হার ভ্যাটে একটাই হবে, হয়তো কোনো বিশেষ ক্ষেত্রে এর পরিবর্তন হলে হতে পারে, এইটুকু খালি রাখতে হয়। সরকার খুশি, মন্ত্রী মহোদয় খুশি, কারা কারা খুশি হননি আমি জানি না। মনে করেছি এইবার বহু কিছু হলো। কিন্তু এখন কি আপনারা যারা বাজারে যান, দেশে যান, যারা করের খবর রাখেন, স্নেহাসী সেখানে বসা আছে, ভ্যাটের হার কি একটা? তাহলে সেই কোথায় গেল সেই সুপারিশ? কোথায় গেল সরকারের সেই স্বীকৃতি? হয় না। কারা হয় না? সরকার করে না। কেন করে না? অন্য কোনো জায়গা থেকে চাপ আসে, কিংবা প্রলোভন আসে, কিংবা ভীতি আসে, কিংবা নিজেদের সদিচ্ছার অভাব থাকে। তার ফলে এটা কিন্তু হয়নি। ভ্যাট একটি অনেক ক্ষেত্রে একটা অরাজকতায় পরিণত হয়েছে। ভ্যাটের যে পরিমাণ যতগুলো দেখেন, এগুলো বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি, তারাও ফাঁকি দেয় অন্যভাবে, কিংবা অনেকেই ফাঁকি দেয়, আমি সবার কথা বলবো না। আর বড় বড় কোম্পানিগুলো, বাকিগুলো অযথাই তার পিছনে লোকবল, জনবল, অর্থবল নষ্ট করা। এটা কেন করা যায় না? করা তো যায়, সবাই জানেন করা যায়, কিন্তু হচ্ছে না। প্রথমত ওই রাজনৈতিক সদিচ্ছা, তারপরে হচ্ছে সেটার সাথে আমরাও যোগ দিই। এবং আমরা কত কত দিকে বলবো, সর্ব অঙ্গে ঘা মলম লাগাই। দুর্নীতি, দুঃশাসন, অদক্ষতা সবখানেই ছড়িয়ে আছে। এবং মজা হলে দুর্নীতি পরায়ণ অদক্ষরাই এখানে ভালো ভালো জায়গায় যান এবং তারপরে তাদের এবং ফলাফল যেটা হয় সেটাই দৃশ্যমান হয়, এবং যারা আমরা সাধারণ নাগরিক আছি আমাদেরকে দিন শেষে সেটাতে ভুগতে হয়। অত্যন্ত দারুণভাবে আপনি আপনার পর্যবেক্ষণটা তুলে ধরেছেন স্নেহাশিস বড়ুয়া। আসলে আমরা নাগরিকরা কর দিবে, তার বিনিময়ে রাষ্ট্র নাগরিকদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিবে। এই যে দেয়া নেওয়ার যে আদান প্রদানের একটা বিষয়, আদৌ এখানে কতটুকু সমন্বয় আছে? জি, ধন্যবাদ আপনাকে। তো আমি আগে স্যার যেখানে শেষ করেছেন সেখান থেকে আমি একটু আসতে চাই। দেখেন, আপনার যে আজকে সাবজেক্ট হচ্ছে কর ফাঁকি বন্ধের উপায় কি, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, স্যার তো অনেক দীর্ঘ অভিজ্ঞতা থেকে অনেক কিছু বলেছেন। আসলে উই ডোন্ট নিড টু রিইনভেন্ট দ্য হুইল। মানে এটার জন্য কিন্তু মানে কোনো চাকা তৈরি করা দরকার নাই, দ্য হুইল ইজ দেয়ার। ইটস অল অ্যাবাউট পলিটিক্যাল উইল পাওয়ার, যে আসলে আমরা হুইলটা বাংলাদেশে চাই কি চাই না। আপনি যদি বেশি উন্নত না, আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, ধরেন আমি সিঙ্গাপুরে গেলাম, আপনার থাইল্যান্ড গেলাম, ইন্দোনেশিয়া গেলাম, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় গেলাম, ওখানে দেখবেন যে কোনো ট্রানজেকশন করতে হলে আপনি চাইলে সে ক্যাশ টাকা নেয় না, তারা তাদের মোবাইলের মধ্যে আপনার একটা কিউআর কোড থাকে,
এটা সাধারণত আমরা বলি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। সেটা দিয়ে বিক্রেতা যিনি আছেন তার মধ্যে ট্রানজেকশনসটা হয়ে যায়। যখন ট্রানজেকশনসটা হয়ে যায় তখন তার যেহেতু একটা আইডেন্টিটি নাম্বার আছে, অটোমেটিক্যালি তার ভ্যাট বলেন, ট্যাক্সের অ্যাকাউন্ট বলেন, সব জায়গায় কিন্তু আপডেটেড হয়ে যায়। এবং এটার উদ্যোগ কিন্তু তাদের রাজস্ব বোর্ড নেয় না, তাদের সেন্ট্রাল ব্যাংক যারা আছেন তারাই কিন্তু এই ইনিশিয়েটিভ গুলো নিয়ে থাকেন পলিটিক্যাল উইল পাওয়ারের মাধ্যমে। তারা দেখেন, আপনি যদি ইনফর্মাল ট্রানজেকশনসকে যদি ফর্মাল করতে পারেন, যে যে কোনো ট্রানজেকশন হবে ক্যাশে লেনদেন করা যাবে না বা একটা সার্টেন লেভেলের বেশি করা যাবে না, তাহলে দেখুন স্যার যেটা বলেছেন যে আজকে আমরা যখন কিনতে যাই তখন কিন্তু আমরা ভ্যাট সহ পণ্যের মূল্যের দামটা দিয়ে দিই। তাহলে এই মূল্যের দামটা ভ্যাট সহ যদি দিচ্ছি, এটা কি সরকারি কোষাগারে যাচ্ছে? আমরা আইন পরিবর্তন করেছি যে 50 লাখ টাকার উপরে গেলে আপনাকে ভ্যাট দিতে হবে, এই কিছুদিন আগে 9 তারিখে। কিন্তু এটা কার্যক্রমটা আমি মনিটর করবো কিভাবে যে 50 লাখ টাকা তার এক্সিড করছে কি করে নাই? আমরা তো আমাদের মতো ভ্যাট দিয়ে যাচ্ছি। তাহলে দেখুন, যদি আমরা এই কম্প্রিহেন্সিভ ওয়েতে জিনিসগুলো চিন্তা করতাম, যে আমার ট্রানজাকশন গুলো ক্যাশলেস যদি করতে পারতাম, আমাদের সমস্ত জায়গায় যদি কানেক্টেড করতে পারতাম, তাহলে কিন্তু আমি আজকে এখন আমরা যে বিবিসি সমস্যাটার কথা বলছি, লাইভ চ্যানেলে এই আছি, সমস্যা, বিবিসি লাইভ চ্যানেলে জি, আছি, পরে কথা এই সমস্যাটা কিন্তু আপনার বিবিসি থাকতো না। লাইভ চ্যানেলে আছি, জি। পরে কথা বলবো। তো সেকেন্ড যে জায়গাটা আমি এখানে আসতে চাই, দেখুন আমরা কিন্তু আমাদের বর্তমান যিনি ইন্টারিম গভর্নমেন্টের যারা আছেন তারা কিন্তু সুস্পষ্ট বলে দিয়েছেন যে এলডিসি গ্রাজুয়েশন ডেফার করা যাবে না। তো তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যে কাস্টম ডিউটি যে কালেকশনসটা আছে প্রায় 28-29%, এখানে আমাকে সাবস্টেন্সিয়ালি কমাতে হবে বাই 2026। তাহলে যদি আমার কাস্টম ডিউটি কমে যায়, আমার রেভিনিউটা আসবে কোত্থেকে? সেটা আসবে ভ্যাট এবং ইনকাম ট্যাক্স থেকে। মানে আমি প্রত্যক্ষ করে যদি জোর দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের রেভিনিউ কিন্তু আরো ডেফিসিট হয়ে যাবে। তো এই জন্য আমি মনে করি যে যতক্ষণ না পর্যন্ত আমরা যে হুইলটা আছে এটা যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের এই ফাঁকিটা বন্ধ করা যাবে না। শুধুমাত্র যদি আপনি এই অটোমেশনের মাধ্যমে ভ্যাট কালেকশনটা ঠিক মতো করতে পারেন, তাহলে ওই ব্যবসায়ীর বা ওই করদাতার ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার আর সুযোগ থাকবে না, কারণ তার তো রেভিনিউ বা আয় এটা কিন্তু ডিটারমাইনেবল এবং হয়ে অর্থ যাবে। বছরের প্রথম 8 মাসে কিন্তু রাজস্ব ঘাটতির পরিমাণ প্রায় 58,242 কোটি টাকা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং যেভাবে যাচ্ছে বিজনেসের অবস্থা, যেভাবে আপনার প্রোগ্রেসটা খুব বেশি ভালো হচ্ছে না, এই যে গ্যাপটা কিন্তু আরো হয়তো বাড়তেও পারে। এটা ডিপেন্ড করতেছে কতটুকু আমরা কালেকশন করতে পারছি। তো এই জন্য আমি মনে করি যে সবচেয়ে বড় যে জিনিসটা স্যার কিন্তু খুব সুন্দর করে বলেছেন, উনি একজন প্রাক্তন আমলা এবং অবশ্যই একজন এক্সপিরিয়েন্স পার্সন। আমরা মনে করি যে পলিটিক্যাল উইল পাওয়ারটা এখন সবচেয়ে বেশি দরকার, যে আমাদের শুধু একটাই দরকার যে আমরা আসলে এটা চাই কি চাই না। এবং এই যে এখন বর্তমান যে সময়টা যাচ্ছে, এই সময় যদি আমরা যদি করতে না পারি, মানে ইফ ইট ইজ নট নাও দেন ওয়েন, মেবি নট নেভার আর কি, অনেকটা। জি, ধন্যবাদ। নিশ্চয়ই। স্নেহাশিস বড়ুয়া এবং আলী আহমেদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলাম ব্যাংক তালিকাতে এসে আপনার দারুণ পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক তালিকাতে আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন।